নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ৬৮তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সোহমের বাবা সোহমকে জানায় মেয়ে যদি নিজ জাত এবং চাকরি না ছাড়ে তাহলে সে সোহমের সাথে বিদিশার বিয়ে দেবে না। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। রাত্রে অরুণা দেবীর আর ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে করতে উঠে বসলেন বিছানায়। ভীষণভাবে অস্থির লাগছে। শেষে থাকতে না পেরে জানালা খুলে দিয়ে তাকিয়ে রইলেন সামনের দিকে। রাতের দিকে বাইরের ঠান্ডা হাওয়ার একটা শীতল অনুভূতি দিলেও অরুণা দেবী সেদিকে উদাসীন। বড্ড অস্থির লাগছে। মনে হচ্ছে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে সবকিছু। আজ ভীষণ মায়ের কথা মনে পড়ছে অরুণা দেবীর। কেমন যেন এক নাড়ি ছেঁড়া ব্যথা। হয়তো মায়েরও এরকম হয়েছিল যখন কাউকে না জানিয়ে বাড়ি ছেড়েছিল অরুণা। আজ এত বছর পর ঠিক মায়ের জায়গায় নিজেকে দেখতে পাচ্ছেন অরুণা দেবী। বড্ড অসহায় লাগছে। আর কটা দিন মেয়েটা যদি থাকতো পাশে। মেয়ে ছাড়া তো আর কি আছে তার জীবনে? কিছুই তো নেই। দুটো মানুষ, বাঁচার একটাই সাহারা, ওই মেয়েটা। সেও যেন যেতে পারলে বাঁচে। বড্ড তাড়া বিয়ে করে সংসার করার। চুপচাপ নিথর হয়ে বাইরের দিকে তাকিয়ে বসে আছেন। চোখ দিয়ে নিজের অজান্তেই গড়িয়ে পড়ছে জল। অপূর্ববাবু পাশ ফিরতে গিয়ে টের পেলেন অরুণা দেবী পাশে নেই। ধর্মর করে উঠে বসলেন। কি জানি কি হলো আবার। উঠে বসতেই খেয়াল করলেন অন্ধকারে কেউ গোজ মেরে বসে আছে। ভালো করে খেয়াল করে দেখলেন আর কেউই না, অরুণা দেবী। চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে অরুণা? এমন করে বসে আছো কেন? কোনো উত্তর নেই। আবার জিজ্ঞাসা করলেন, অরুণা, আয় অরুণা। যেন ধ্যানভঙ্গ হলো অরুণা দেবীর। আবার জিজ্ঞাসা করতেই কেমন যেন টুকরে কেঁদে ফেললেন। অপূর্ববাবু প্রায় ঝাঁপিয়ে জড়িয়ে ধরলেন অরুণা দেবীকে। বুকের মধ্যে শক্ত করে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলেন। একটু কাঁদতে সময় দিলেন যেন। শান্ত হলে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে অরুণা? এভাবে কাঁদছো কেন? কি হলো এমন? অরুণা দেবী ধীরে ধীরে বললেন, কিচ্ছু ভালো লাগছে না। বড্ড ভয় হচ্ছে আমার। মনে হচ্ছে উল্টে পাল্টে যাচ্ছে সব। অপূর্ববাবু বললেন, সে তো লাগবেই অরুণা। এতদিন শুধু মা আর স্ত্রী ছিলে, এখন শাশুড়ি হতে যাচ্ছ। বদলে যাচ্ছে আমাদের দুনিয়া। মেয়ের উপর অধিকার আর সেভাবে থাকবে না। মেয়ের উপর অধিকার আগের মতো তো আর খাটাতে পারবো না। এখন সে অন্যের হতে যাচ্ছে। অরুণা দেবী যেন আরো ডুকরে কেঁদে উঠলেন। অপূর্ববাবু সান্ত্বনা দেন, বলেন, সময়ের নিয়ম মানতেই হবে অরুণা। এখানে কারো কোনো হাত নেই। তাই নিজেকে শক্ত করো, মনকে খুশি রাখো, আর প্রার্থনা করো মেয়েটা যেন একটা সঠিক পরিবারে যায়, সঠিক মানুষ পছন্দ করে নিজের জন্য।
অরুণা একটা ভুল সারা জীবন নষ্ট করে রেখে দেয়। ভগবানের কাছে প্রার্থনা করো সোহম যেন সেই সঠিক মানুষটাই হয় বিদিশার জন্য। অরুণা দেবী আবার অপূর্ববাবুকে মুখ খোঁজেন। মেয়ের চিন্তা ছাড়াও মনটা অদ্ভুতভাবে খচখচ করছে। অপূর্ববাবু আবার জিজ্ঞাসা করেন, আবার কি হলো অরুণা? মেয়েটা সুখী হোক এটা কি তুমি চাও না? এমন করছো কেন? অরুণা দেবী শক্ত করে অপূর্ববাবুকে চাপটে ধরে বলেন, অপূর্ব, আমায় ছেড়ে যেও না কোথাও। তোমায় ছাড়া আমি বাঁচতে জানি না। এমন কথায় অপূর্ববাবু বড্ড অবাক হলেন। দুহাত দিয়ে অরুণা দেবীর মুখটা তুলে বললেন, এ আবার কেমন কথা? তোমায় ছেড়ে কোথায় যাব আমি? অরুণা দেবী যেন বাস্তবে ফিরে এলেন। জিজ্ঞেস করলেন, কি বললাম আমি? কি বললে মানে? নিজেই বললে আবার নিজেই ভুলে গেলে? অরুণা দেবী চুপ করে থাকেন। কি জানি কিভাবে মুখ ফসকে এই সমস্ত কথা বেরিয়ে এলো। অপূর্ববাবু বললেন, খুব টেনশন করে যাচ্ছ অরুণা, নিজেকে শান্ত করো আর শুয়ে পড়ো। কাল অনেক চাপ আছে সারাদিন। উল্টোপাল্টা চিন্তা না করে ঘুমাও। পরদিন সকাল থেকে বিদিশার বাড়িতে একটা ধুন্ধুমার অবস্থা। অপূর্ববাবুর বেশি চাপ নিতে পারবেন না, তাই প্রতিবেশী রঞ্জুবাবু, তার স্ত্রী এবং তার ছেলে জয় ও বৌমা মৌকে থাকতে বলা হয়েছে। রবিবার বলে কারো কোনো অসুবিধা হয়নি থাকতে। মৌয়ের উপর দায়িত্ব পড়েছে বিদিশাকে তৈরি করা আর ঘরদোর সাজানো। সোফার পাশে রাখা একটি টেবিলটাতে মৌ একটা কাচের বড় ফুলদানিতে রজনীগন্ধা, অর্কিড আর লাল গোলাপ দিয়ে সাজিয়ে দিল। অপূর্ববাবু বললেন, বৌমা, কাচের ফুলদানি পড়ে গিয়ে ভাঙবে না তো? মৌ বলল, খুব লাকি কাকু এই ফুলদানি, অনেক বছর থেকে চলছে, চিন্তা করবেন না। অপূর্ববাবু যেন সাহস পেলেন। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সোহম ও তার বাবা। বিদিশাকে পদে পদে মৌ বোঝাচ্ছে কিভাবে চলতে হবে, বসতে হবে, গা ঢেকে রাখতে হবে, ধীরে ধীরে কথা বলতে হবে। আড্ডা দেওয়া মতো হাহা হিহি করে গড়িয়ে পড়লে চলবে না। সময় যখন পাওয়া যাচ্ছে ট্রেনিং দিয়ে যাচ্ছে, সাথে সাথে নিজের সময় কি কি হয়েছিল তার পূর্ণদৈর্ঘ্য আলোচনাও উদাহরণ দিয়ে বোঝাচ্ছে মৌ। বিদিশার এত কিছু শুনে বেশ অস্থির হয়ে উঠছে। এমন করে থাকলে সোহমকে পাবে কি করে? কথা না বললে কেমন করে চলবে? আনন্দ যেন টেনশনে পরিণত হয়ে যাচ্ছে বিদিশার। সোহম দই মিষ্টি আনতে যাওয়ার নাম করে একটা রেস্টুরেন্টে ঢুকলো। কবে থেকে ঠিক মতো কথাই বলা হয় না। গিয়ে যদি কথা বলতে না পারে মনের মতো, পাগল হয়ে যাবে তো। তার মধ্যে বাবার আবার অনুশাসন, টাকা টাকা পাগল করে রেখেছে। কিছুতেই কিছু বোঝে না, টাকা নাকি দিতেই হবে। সৌম্য এবার দৃঢ় প্রতিজ্ঞ, ও টাকা দেবে না। যদি নিতে হয় তাহলে পুরনো হিসেব পাই পাই করে বুঝিয়ে তবেই, নইলে নয়। রেস্টুরেন্টে গিয়ে এক কাপ কফি অর্ডার করলো। দুই চুমুক দিয়ে মাথা যেন ঠান্ডা হলো। এবার বিদিশাকে ফোন করার পালা। একবার ভিডিও কল করলো। বিদিশা কানে মায়ের সোনার ঝুমকো পড়েছিল। ভিডিও কল দেখে লাফিয়ে উঠে আগে দরজাটা বন্ধ করলো, তারপর একগাল হাসি দিয়ে ফোনটা রিসিভ করে। কারো মুখে কোনো কথা নেই।
যেন বহু যুগ পরে দেখা, কথা ভাষা হারিয়ে ফেলেছে। ধীরে ধীরে শুরু হলো কথা বলা, আদরে, ভালোবাসায়, সোহাগে, স্বপ্নে। গল্প তার কল্পনার পথ চলে। বিদিশা এর জন্য নতুন বউ। সোহম দু চোখ ভরে দেখে আর আশ্চর্য হয়। বারবার বিদিশাকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি আমার হবে বিদিশা? ভাবতে পারছি না, সত্যি আমি ভাবতে পারছি না। সোহম মিষ্টি আনতে যাওয়ার সুযোগে ব্যাগের তল থেকে একটা ফোন বের করে অন করেন সোহমের বাবা। ফোন করেন। কোথাও কুশল বিনিময় করার পর টাকার কথা উঠলে ওপাশ থেকে কেউ চেঁচিয়ে ওঠে, বলে, টাকা ছাড়া ফেরত আসলে একদম ভালো হবে না। ছেলেকে দেখে যেন ছেলের প্রতি ভালোবাসা যেন না জাগে। টাকা চাই, শুধু টাকা চাই। আর যে মেয়ে দেখার জন্য সেজেগুজে যাওয়া হচ্ছে তা যেন বিয়ের পিঁড়ি পর্যন্ত না পৌঁছায়। সোনার ডিম দেওয়া মুরগি যদি ডিম দেওয়া বন্ধ হয়, তাহলে কোনো রহস্যই আর চাপা থাকবে না। আর রহস্য যদি একবার পর্দা তোলে, তাহলে এতদিনের সাজানো বাগান কেমন করে ভাঙে তা যেন দেখার জন্য প্রস্তুত থাকে। ধমকি শুনে কেমন যেন চুপসে যায় সোহমের বাবা। মনে মনে ছেলের জন্য খারাপ লাগলেও যেন কিছু করার থাকে না। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা সুইচ অফ করে আবার ব্যাগে ঢুকিয়ে দেয়। সোহম ইচ্ছে করে আজ বাইক নেয়নি, বিকাশের টোটোতে যাবে। মোটামুটি সারাদিন থাকার প্ল্যান। যেহেতু বাবা যেমন পুরনোপন্থী, কথা হয়তো বলতেই দেবে না বিদিশার সাথে, তাই বিকাশই ভরসা। ও সেতু হিসেবে কাজ করবে দুজনের মধ্যে। সোহমের ভেবেই বেশ হাসি পাচ্ছে। কত কি নাটক করতে হয় বাড়ির বড়দের জন্য। এটাও একরকম নতুন অভিজ্ঞতা। সোহমের বাবার একটু টেনশন হচ্ছে ভেতর ভেতর। সব ঠিক থাকলে কি দেখে না করবেন। মা মরা ছেলে, কত বছর পর একটু খুশি, দেখেও ভালো লাগে। কিন্তু অতীত, তার হাত থেকে তো মুক্তি নেই। অদ্ভুত এক দোটানায়। একটু এদিক ওদিক হলে, অতীত সামনে চলে এলে, ছেলে যদি মুখ ফিরিয়ে নেয়, এত বছর ধরে সামলে রাখা সবকিছু মুহূর্তে যেন সবকিছু নষ্ট হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই। ছেলের কাছ থেকে টাকা বের করতে হলে ছেলের আবদার তো শুনতে হবে। আবার বিয়েটাও ভাঙতে হবে। নইলে বছর বছর এত টাকা ছেলে দিল, ঘরের বউ একদম দেবে না। তা সে যতই ভালো হোক। খোঁজ তো নেবেই, টাকার কোথায় যাচ্ছে। সব দিকেই বিপদ। ফ্যাসাদে পড়ে বারে বারে সিগারেট খাচ্ছেন। বিকাশ সোহমকে আড়ালে বলে, দাদা, জেঠুর বেশি টেনশন হচ্ছে। তোমার থেকে তো বেশিই মনে হচ্ছে। দুজনে আড়াল করে নিজেদের হাসি ঢাকে। টোটো এসে দাঁড়ালো বিথিশাদের বাড়ির সামনে। বিথিশাকে সোহম রওনা হওয়ার খবর দিয়েছিল। বাড়ির সবাই এই খবর শুনে তটস্থ হয়ে উঠল। শেষ মুহূর্তের প্রস্তুতি যেন তুঙ্গে। অপূর্ববাবু সোফায় বসেছিলেন। রঞ্জুবাবু বললেন, দাদা, আপনি ওখানেই বসুন, আমি ওদের ভেতরে নিয়ে আসব। অযথা আপনাকে দৌড়োদৌড়ি করতে হবে না। অপূর্ববাবু তাই মেনে নেন। অরুণা দেবী রান্নাঘরে সব ঠিকঠাক আছে কিনা ভালোভাবে দেখে নিতে থাকেন। মৌ বিদিশাকে নিয়ে ব্যস্ত হয়ে থাকে। শেষ মুহূর্তে ট্রেনিং চলতে থাকে বিদিশার।
রঞ্জুবাবু আর জয় প্রস্তুত হয়ে থাকে বেল বাজলে দৌড়ে গিয়ে দরজা খুলে স্বাগত জানাবে। মুহূর্ত যেন কাটছে না কিছুতেই। সবাই প্রস্তুত, শুধু ওদের আসার অপেক্ষা। এমন সময় বেল বেজে ওঠে। জয় আগে আগে প্রায় দৌড়ে গিয়ে দরজা খুলল। পেছনে রঞ্জুবাবু ছুটলেন। দরজা খুলতেই একগাল হাসি মুখে সোহমকে দেখে রঞ্জুবাবু আর তার ছেলে বিগলিত। দারুণ দেখতে তো ছেলেটা। জয় হাত জোর করে বলল, আসুন আসুন, ভেতরে আসুন। এক উষ্ণ অভ্যর্থনায় ভেতরে আসতে বলল। পেছন থেকে একগাল হাসি দিয়ে বিকাশও উপস্থিত। দুজনে ভেতরে আসার প্রস্তুতি নিলেও সোহম খেয়াল করে বাবা সিগারেট ধরিয়েছে। একটু বিরক্ত হয়ে বলল, বাবা, এখনই কি সিগারেট ধরাতে হতো? সোহমের বাবা বললেন, তোরা ভেতরে যা, আমি আসছি। সোহম একটু স্মিত হেসে রঞ্জুবাবুকে প্রণাম করে বলেন, কাকু, আপনারা ভেতরে যান, আমি বাবাকে নিয়ে আসছি। রঞ্জুবাবু এবং জয় একসাথে বলে ওঠে, আরে না না, কোনো ব্যাপার নয়, আমরা আছি এখানে, কোনো ব্যাপার নয়। এদিকে অপূর্ববাবু অস্থির হয়ে ওঠেন। কখন তো বেল বেজেছে, দরজা খুলে নিয়ে আসতে এত দেরি? অস্থির হয়ে উঠে পড়ে অন্যমনস্ক হয়ে সামনের দিকে পা বাড়াতে গেলে কাচের ফুলদানিটা মেঝেতে পড়ে বিচ্ছিরি রকম ভাবে ভেঙে গেল। চারিদিকে ছড়িয়ে পড়ল কাঁচ। অরুণা দেবী আর রঞ্জুবাবু শ্রী রান্নাঘর থেকে ছুটে এসেই ওই অবস্থা দেখে বলে উঠলেন, এ কি সর্বনাশ! আতঙ্কে হকচকিয়ে অপূর্ববাবু কেমন যেন হতভম্ব হয়ে যান। অরুণা দেবী অপূর্ববাবুকে ধরে হ্যাঁচকা টানে পেছনে টেনে আনেন। রঞ্জুবাবু স্ত্রী চটজলদি বসে পড়েন কাজ সরাতে। এমনই পরিস্থিতিতে সোহম অপূর্ববাবুর সামনে এসে দাঁড়ায়। শেষ মুহূর্তে এমন হয়ে যাবে ভাবতে পারেননি অপূর্ববাবু। মেয়ের জীবন নিয়ে শুভাশুভ চিন্তা করতে গিয়ে কেমন যেন মন খারাপ হয়ে গেল। আজই অঘটনটা ঘটতে লাগতো। সোহম সামনে দাঁড়িয়ে হেসে ডেকে বলল, কাকু, আমি সোহম। হতচকিত অপূর্ববাবু সোহমের দিকে তাকাতেই ওনার বুকের ভেতরে হাজার সমুদ্রের ঝড় বজ্রবিদ্যুৎ সহ আছড়ে পড়ল যেন। হৃদস্পন্দন অসম্ভব বেড়ে গেল। কান দুটো যেন শোনা বন্ধ করে দিল। চোখ দুটো ছলছল করে উঠল। কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, সুগন্ধা! ধপ করে বসে পড়লেন সোফাতে। এক দৃষ্টে তাকিয়ে রইলেন সোহমের দিকে। ধীরে ধীরে সোহমের বাবা এসে দাঁড়াতেই অরুণা দেবীর চোখ যেন ছানা বড়া হয়ে গেল। অরুণা দেবীর চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে। অপূর্ববাবুর হাতটা শক্ত করে ধরে বললেন, ওগো, এই যে বিনয়দা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।